সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার আজকে নবম দিন চলছে, আর মাত্র বাকি রয়েছে দুদিন। এর মধ্য দিয়েই প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা চালাবেন এবং এরপরই আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু হল সংসদ নির্বাচন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন সর্বমিত্র চাকমা, যিনি কার্যকারী সদস্য পদে দাঁড়িয়েছেন ডাকসু নির্বাচনে, যিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন প্রার্থী। আর আমার আরেক পাশে রয়েছেন ফাতেহা শারমিন অ্যানি, যিনি সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের এজিএস পদপ্রার্থী। আজকে দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। আমরা একটু শুরুতেই ফাতেহা আপনার কাছে যাব। আপনি একটু বলবেন আজকে শুরুতেই আজকে যে বড় খবরটা, আজকে দিনটাই শুরু হয়েছে ডাকসু নির্বাচনের, যে আপনাদের প্যানেলের যিনি জিএস প্রার্থী ছিলেন, হ্যাঁ, মাহিন সরকার, তিনি আজকে আপনাদের প্যানেল থেকে সেখানে ঘোষণা দিয়েছেন যে তিনি আর নির্বাচন করবেন না, এবং তিনি সাপোর্ট দিয়েছেন আরেকটি প্যানেলের জিএস প্রার্থী তাকে। সেটি নিয়ে আপনি কি বলবেন, এবং এই যে ঘটনাটি ঘটলো আপনাদের প্যানেলে কোনো প্রকার প্রভাব পড়বে কিনা? এবং শুরুতে আপনি এটা বলবেন যে তিনি যে এই সিদ্ধান্তটা নিলেন, এত বড় একটা সিদ্ধান্ত, সেটিকে আপনাদেরকে জানিয়ে নিয়েছেন? অবশ্যই জানিয়ে নেয়নি, কারণ নির্বাচনের একদম পিক পয়েন্টে সেই ধরনের সিদ্ধান্ত কোনো প্যানেল নিবে না। আর দ্বিতীয়ত যদি বলি, মাহিন সরকার সে আমার ইয়ারমেট, আমরা একই সেশনের 18-19-এর আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা থেকে বলি কিনা, আন্দোলনে সে ছিল সমন্বয়ক, আমি ছিলাম সহ সমন্বয়ক, আমরা একসাথে আন্দোলনের পথ চলা, অনেক গল্প রয়েছে। তারপরে তার ডাকসু করার ইচ্ছা বা তার সৎ নিয়ত যখন আমরা বলি, সেই জায়গা থেকে তার সদিচ্ছাকে আমরা সমর্থন জানিয়েছিলাম, আমরা সাধুবাদ জানিয়েছিলাম, এবং আমাদের প্যানেলে সে আসতে চেয়েছিল এবং আমাদের প্যানেলের সাথে সে একসাথে টিম ওয়ার্ক করতে চেয়েছিল, মুভমেন্টে যেতে চেয়েছিল ডাকসুর একটা জায়গা থেকে। কিন্তু সে জায়গা থেকে সে এই নির্বাচনের আগ মুহূর্তে সরে যাওয়াটাকে আমরা তার সদিচ্ছা বলে আর প্রকাশ করতে পারছি না, কিংবা তাকে এই জায়গায় আমরা সাধুবাদটা জানাতে পারছি না। কারণ এই ধরনের আচরণ আমাদের কাছে মনে হচ্ছে এটা এক ধরনের সহমর্মী আচরণ নয়, সহনশীল আচরণ নয়, এবং এর মাধ্যমে একদম পরিপূর্ণভাবে স্পষ্ট যে সে কতটুকু এই ক্যাম্পাসে তার দলের মাধ্যমে বলি না কেন, তার নিজের সত্তার মাধ্যমে বলি না কেন, সে যে কতটুকু পরিমাণে লেজুর ভিত্তি প্রকাশ করেছে এবং লেজুর ভিত্তির স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে তার নিজের মাধ্যমে, সেটা অনেকটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবজার্ভ করে ফেলেছে আজকের মধ্য দিয়ে। কিন্তু আরেকটা বিষয় বলবেন, উনি যে জিএস প্রার্থী, নিশ্চয়ই একটা বড় পদ, মানে সেই পদ থেকে হুট করে সরে আসা, এটা আপনাদের নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার বাধা সৃষ্টি করবে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই মনে করি না। কোনো প্রভাব ফেলবে কিনা? অবশ্যই না। আমি শুরুতেই বলছি, আমরা একটা স্বতন্ত্র নির্দলীয় প্যানেল। এখানে আমাদের এক একজনের এক এক রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে। যিনি আমাদের ভিপি পদপ্রার্থী জামালউদ্দিন মোহাম্মদ খালিদ, তিনি ডানপন্থার রাজনীতিটা করেন, কিংবা লিবারেল চিন্তার মানুষও তিনি বটে। সে জায়গায় আমরা মাহিনকে চিনেছি এনসিপি থেকে বা দেশবাসী বিশ্ববিদ্যালয়। সে জায়গায় আমি আবার একজন নির্দলীয় মানুষ, আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, রাজনৈতিক সংগঠন নেই, তবে আমি সোশ্যালি অ্যাক্টিভিস্ট এবং সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকে খুবই অধিকার সচেতন একজন মানুষ। এভাবে আমাদের প্যানেলের প্রত্যেকের আইডেন্টিটি দিতে পারবো আমি, এবং সবচেয়ে ঐক্যবদ্ধ যে চিন্তা এবং চেতনা, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা হচ্ছে স্বাধীন চেতা, স্বাধিকার বা অন্যের অধিকার নিয়ে যে একটা ভাবনা, সেটা নিয়ে আমরা সবাই সোচ্চার। কম বেশি সবাই আমরা জুলাইয়ের অগ্রসর ভূমিকা পালন করেছিলাম। আমরা আরো জানবো। একটু সর্বমিত্র চাকমা, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনি একটু আমাদেরকে জানাবেন, আপনি তো জগন্নাথ হলে থাকেন, সেখানে 2222টি ভোট রয়েছে, এবং আপনি যে প্যানেলে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেটি ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত একটি প্যানেল, সেখানে আপনি আছেন। আপনার হলে এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল, সেখানে কিরকম আপনি ভোট প্রত্যাশা করছেন? আমার সাথে তো আসলে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার জুনিয়র যারা আছে, তাদের সাথে কথাবার্তা এখন হয়। আসলে জগন্নাথ হলকে এতটা স্পেশালি দেখার মতো আমার মনে হয় না দরকার আছে, কারণ আর 10টা হলের মতো একটা হল তো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং বিভিন্ন বিষয় আছে যেগুলো একদম পলিটিক্যাল। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভিডিও বিভিন্নভাবে ইন্টারনেটে ঘুরছে, সেখানে যারা আসলে একটা মব সৃষ্টি করা বা বিভিন্নভাবে কিছু
করার চেষ্টা করছে, তারা কোন একভাবে পলিটিক্যাল পার্সন বলা যায়, বা তারা কোন একটা দলের ক্ষেত্রে বা বিভিন্ন দলের ক্ষেত্রে তারা পোস্টেড। কিন্তু আসলে যারা একদম পলিটিক্যাল বলা যায়, যারা একদম আপনার সেরকমভাবে কোনো পলিটিক্সের সাথে জড়িত না, তাদের কাছে আমরা গিয়েছি, তাদের কথা শুনেছি। ইভেন তারা বলছে আমাদের কাছে প্রার্থীরা খুব বেশি আসছে না, আপনারা আসেন, আপনাদের দল থেকে খুব একটা বেশি আসছে না, আপনাদের প্যানেল থেকে আসছে না, আমরা চাই, আমরা কথাবার্তা শুনতে চাই, আমরা আমাদের সাথে যে ভুল বুঝাবুঝি আছে, যে আমাদের যে বোঝাপড়ার মধ্যে যে একটা মিসকনসেপশন আছে, সেগুলো আমরা দূর করতে চাই। এই কথা আমরা গিয়ে ওই দিন আমরা শুনেছি। সো আমরা আসলে আশাবাদী যে আমরা জগন্নাথ হল থেকে মোটামুটি অঙ্কের একটা ভোট প্রত্যাশা করছি। নিশ্চয়ই সেটি আপনি প্রত্যাশা করবেন। এবং আরেকটা বিষয়, আমরা দেখলাম যে কয়দিন আগে এস.এম. ফরহাদরা সহ আপনারা অনেকেই সেখানে প্রচারণা চালিয়েছেন। সেখানে বেশ কিছু শিক্ষার্থী তাদেরকে নানাভাবে প্রশ্নবাণে জর্জরিত করার মতো একটা ব্যাপারও আমরা দেখেছি। এস.এম. ফরহাদও তার মতো করে উত্তর দিচ্ছিলেন। তো সেইগুলোকে কি আপনি মব বলছেন, না কোনটাকে আপনি মব বলছেন? দেখুন, প্রথম দিকে একদম যে কথাটা হয়, এই যে আমি আপনার সাথে পা তুলে বসে আছি, পায়ের উপর পা তুলে, আমাকে একজন যে উনি একটু ধমকের সুরে আমাকে বলেছেন। আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তো উনি পাশে বসেছিলেন, উনি সিনিয়র। উনি বলছেন যে তুমি কি এত বড় নেতা হয়ে গেছো যে পায়ের উপর পা তুলে বসে আছো, সিনিয়র মান্য করো না? তো আমার মনে হচ্ছে কোনোভাবে উনি ওই ক্ষোভ থেকে, যেটা আমার কাছে, যেটা আমার জন্য যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে মূলত করেছেন, নট যে আমার কাছ থেকে উনি গ্যাস ওখান থেকে। সো আমি ওনাকে একদম খুব সফটলি আনসার দিলাম যে পাটা তো আমাদের একটা দেহের একটা অংশ, এই পাটাকে আপনি অন্যভাবে এত খারাপ অঙ্গ হিসেবে মনে করবে না কাইন্ডলি। তো এরকম টাইপের অনেক কিছু। এখন জগন্নাথ হলে আপনার গণহত্যা হয়েছে এবং গণহত্যা চলেছে, সেটা আমি অবশ্যই স্বীকার করি এবং আমি ৭১কে ধারণ করি। কিন্তু শুধুমাত্র জগন্নাথ হলকে কেন, আমি যদি ধরে নিলাম তর্কের খাতিরে আমরা খুব খারাপ, আমরা ধরে নিলাম, তাহলে শুধুমাত্র ভয় জগন্নাথ হল, আমাদেরকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা বিতাড়িত করার চেষ্টা করুক। ফর অনলি জগন্নাথ হল। আপনার যদি আপনি জগন্নাথ হলে গণহত্যা বলছেন, সেখানে আপনার বেদি আছে, সেখানে আপনার বদ্ধভূমি আছে, বদ্ধভূমি আপনার ভিসি চত্বরে আছে, আপনার গণহত্যা কিন্তু আপনার জহু হলে হয়েছে, আপনার এস.এম. হলে হয়েছে, তাহলে তারা শুধুমাত্র জগন্নাথ হলে যারা শহীদ আছে তাদেরকে কেন তারা ধারণ করে? ফাইন নট এইখানে যারা হয়েছে তাদেরকে, মানে শহীদদের আমি সবাইকে ধারণ করতে হবে, তারা ফাই অনলি জগন্নাথ হল। তাহলে এটাকে শুধুমাত্র জগন্নাথ হলকে তারা সিন্ডিকেট টাইপের করে করতে চাচ্ছেন, নাকি আসলে ৭১কে তারা ধারণ করেন? আবার একটা মনে হয় এটা একটা হিপোক্রিসি। ওই হলে যারা আছেন তারা যেমন জগন্নাথ হলের শহীদদের প্রতি একইভাবে শ্রদ্ধা থাকবে, অন্য হলে যেসব শহীদরা রয়েছেন তাদের প্রতিও নিশ্চয়ই একই রকম শ্রদ্ধা থাকবে। নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে আবারও আপনার কাছে আসবো। একটু অ্যানি, আপনার কাছে আবার আসবো। একটু বলবেন যে আমরা দেখছি যে নারীরা যখন নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, এর শুরু থেকেই আমরা দেখেছি যে সাইবার বুলিংয়ে নানা রকম শিকার হয়েছেন, কেউ কেউ ইনবক্সে ধর্ষণের মতো শিকারও হয়েছেন। সেখানে এই বিষয়গুলো কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচিত। আপনি একটু বলবেন যে আপনি এ ধরনের কোনো কিছু শিকার হয়েছেন কিনা এবং কারা এ ধরনের কাজ করে চলছে? দেখুন, আমি যে নির্বাচনী পারপাসে যে এগুলোর শিকার হচ্ছি ব্যাপারটা কিন্তু তা না। আমি কিন্তু অনেক বছর ধরেই নারী অধিকার সচেতন এবং নারী অধিকার কর্মী। আমি একটা বহ্নি শিক্ষা নামক একটা অর্গানাইজেশনে সেন্ট্রাল অর্গানাইজার হিসেবে কাজ করছি। যখনই আমি কোনো নারীর পাশে দাঁড়াই কিংবা আমি আমার অধিকার নিয়ে কথা বলি, কোনো অন্য নারীর অধিকার নিয়ে কথা বলি, তখনই আমাকে এই বডি শেমিং, স্লাট শেমিং কিংবা অনলাইন যৌন হয়রানির শিকার হতে হয় এবং এটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। কেবলই শুধুমাত্র নির্বাচনের সময়কেই সীমাবদ্ধ করে কেন এটাকে ছোট করে দেখানো হচ্ছে? এটা কিন্তু এখন সারা বাংলাদেশের একটা থ্রেড সমস্যা, এটা কিন্তু একটা থ্রেড। আমরা নারীরা অনেক বিশাল একটা জনগোষ্ঠী। মানে ব্যাপারটা এরকম নাকি যে যখনই কোনো নারী মানুষের অধিকারের জন্য কথা বলতে মাঠে আসেন, কোনো নেতৃত্বের জায়গায় আসবার চেষ্টা করেন, তখনই তাকে দমিয়ে রাখবার একটা প্রবণতা আপনি লক্ষ্য করছেন, সেটাই বলছেন? এবং এই কারণেই কি হচ্ছে, যোগ্য নারীরা এই জায়গায় মানে বাধার শিকার হয়, আসতে গিয়ে অনেক বাধার শিকার হয়। কারণটা অ্যাকচুয়ালি এইরকম, আমাদের বাংলাদেশের পুরুষতন্ত্র সামহাও তারা এটার মধ্যে, পুরুষতন্ত্রে কিন্তু নারীরাও বাস করছে। আমি অনেক নারীর মধ্যে দেখি পুরুষতন্ত্রের বীজ লালন করে আছে, তারা নারী বিদ্বেষ, নারী হয়ে নারীর প্রতি বিদ্বেষ রাখে। এই জিনিসটা আমি খুব ছোট থেকেই ফেস করে বড় হয়েছি। আমি দেখেছি নারীরা কিভাবে নারীকে টেনে নিচে নামিয়ে দেয়। তো সেই জায়গায় আসলে এটা শুধু ডাকসু কেন্দ্রিক না, হ্যাঁ ডাকসু কেন্দ্রিক এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে কোনো নারী হচ্ছে স্লাট শেমিং এর শিকার হচ্ছে, অনলাইনে এসে বা মিডিয়ায় এসে বলে দিতে পারছে, কিন্তু সবসময় মিডিয়াটা থাকে না, মিডিয়াটা সবসময় ঘুরে বেড়ায় না। এটাও এরকম কিনা ব্যাপারটা যে আগের চেয়ে এখন নারীর ক্ষমতায়নটা কিছুটা হলেও বেড়েছে, সেটা আপনি কি স্বীকার করবেন না?
ব্যাপারটা যদি আমি আমাকে এস্টাবলিশ করি তাহলে একটা উদাহরণ হিসেবে দিতে পারি। আমি এত বছর নীরবে নিবৃত্তে কাজ করে গেছি। আমি কিন্তু ইচ্ছে করে কোনো মিডিয়া ফেস করতে চাইতাম না। এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এই প্ল্যাটফর্মটা, আমার ভয় হতো এই ভিডিওটা অনলাইনে আসলে আমাকে অনেক ধরনের বাজে কথার শিকার হতে হবে, যেটা আমি নিতে পারবো না, আমার মেন্টাল ট্রমা হবে। কিন্তু আমি সাহস নিয়ে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, বুক চেতিয়ে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি যে আমি এগুলা প্রতিরোধ করব, সহ্য করব না, আমি এগুলো প্রতিরোধ করব, প্রতিবাদ করব। সেই জায়গা থেকে আমার মনে হয় নারীরা একটু একটু আগাচ্ছে। একটু সর্বমিত্র আপনার কাছে আবার আসবো, আপনি একটু বলবেন যে এই যে ক্যাম্পাসে এখন আর মাত্র 2 দিন বাকি আছে, এর মধ্যে আমরা দেখলাম যে নেগোসিয়েশনের নানা কানাঘুষা চলছে যে অমুক প্যানেল অমুককে এই পদে ছাড় দেবে, তমুক পদে এই পদে ছাড় দিচ্ছে, এরকম আজকেও কিন্তু আমরা সকালে উঠেই একদম যে ব্রেকিংটা আমরা দেখলাম, তাই না, একজন হেভিওয়েট প্রার্থী আরেকজন হেভিওয়েট প্রার্থীকে ছাড় দেওয়ার যে বিষয়টা, এখন আপনার কাছে মনে হয় যে এগুলো আসলে এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি তো একজন প্রার্থী, আপনাদের প্যানেলও এরকম আছে কিনা যে আপনাদের প্যানেলের কেউ কাউকে ছাড় দেওয়ার জন্য এরকম করবেন? আমরা অবশ্যই কনফিডেন্ট, কিন্তু আমরা একচেটিয়াভাবে সব কিছু দখল করবো এমন না। আমরাও চাচ্ছি যে ডাকসুটা একটা ডাইভার্সিটি নিয়ে গঠিত হোক। অবশ্যই আমাদের থেকে যারা যোগ্য তারা যাবে, কিন্তু কথা হচ্ছে আপনার যদি এরকম একটা নেগোসিয়েশনের ব্যাপার আসে, সেটা স্টুডেন্টরা খুব একটা বেশি ভালো চোখে দেখবে বলে আমার মনে হয় না। যদি আপনার এখানে যে সকল দলগুলোর ক্ষেত্রে আপনার নেগোসিয়েশনের কথা চলছে, সেই দলগুলো কিন্তু একদম বড় বড় দল, তারা যদি আপনার নেগোসিয়েশনের মধ্যে চলে যায়, সেটা কিন্তু আপনার গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে তারা কিন্তু সেটা মেনে নেবে না। অর্থাৎ তারা যদি নেগোসিয়েশনের ক্ষেত্রে যায়, তাহলে সেটা কিন্তু আপনার ভোটের আগে তাদের হেরে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে একটা দলের একটা ভিপি প্রার্থী সে ছাড় দিল, সে ছাড় দিয়ে তার ভোটগুলো যাবে অন্য দলের একটা ভিপির ক্ষেত্রে, এখন তার গ্রহণযোগ্যতা কোথায় থাকছে? আমি ধরে নিলাম তর্কের খাতিরে 13টা সদস্য পদ তাদের দল থেকে চলে আসলো, কিন্তু ভিপি তার পদটা ছেড়ে দিল, কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু কাউন্ট করবো ভিপি কত % ভোট পেয়েছে। আমি যদি এখানে দেখি ভিপি পেয়েছে 2000, আমার কাছে মনে হবে সেই দলের অস্তিত্ব একদম অনেকটা, এবং সেই লিডারশিপটা কোন দিকে গিয়ে ঠেকেছে সেটা আমার একটা প্রশ্ন থাকবে, এবং সেটা শুধু আমার না, সেটা পুরো বাংলাদেশের গিয়ে থাকবে। সো আমার মনে হয় তাদের যে একটা নিজস্ব যে আপনার সক্ষমতা আছে, সেটা নিয়ে তারা একদম মাঠ পর্যায়ে একদম শেষ পর্যন্ত থাকুক, এটা তাদের কাছে আমার প্রত্যাশা। সর্বমিত্র আপনার কাছে আরো একবার আসবো, আপনার কাছে ছোট্ট করে একটু জানবো, আমাদের হাতে সময় কম। আজকে তো 9ম দিন চলছে প্রচারণার, আর মাত্র 2 দিন বাকি আছে। এর মধ্যে মানে এখন পর্যন্ত আপনি কোন কোন অসঙ্গতিগুলো আপনার চোখে পড়ছে এবং পজিটিভ দিকগুলো কোনগুলো চোখে পড়ছে নির্বাচনের দিক দিয়ে? আমার কাছে অসঙ্গতি যদি সবার আগে বলি, সেটা হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আমরা প্রার্থী হয়ে যদি নিয়মতান্ত্রিকতা শিখতে না পারি, ডিসিপ্লিন মেনটেন করে লিডারশিপ অর্জন করতে না পারি, তাহলে আমরা কিভাবে সাকসেস? আমি না জিতি বা আমি না হারি বা এই আলাপটা পরে, আগে আমি মানুষ হিসেবে কতটা যোগ্য। আমি দেখতে পাচ্ছি লাল কার্ড, হলুদ কার্ড, মানে কালারফুল প্রচারণাগুলো হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা স্ট্যান্ড ব্যানারও দেখেছি। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণে অসার একটা প্রশাসন পড়ে আছে, যেন হচ্ছে মৃতপ্রায়, চোখে দেখেও দেখে না। এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে প্রত্যাশার জায়গা, বা হচ্ছে আমি মনে করি আমি আজ এজিএস, আমার পদপ্রার্থী বা কম্পিটিটেন্ট কিন্তু আমরা মিলিয়ে সবাই মিলিয়ে 25 জন। 25 জনের মধ্যে আমি 11 নং ব্যালট ধারণ করি। আমাদের বিশ্ববিদ্যালয়ের, আমাদের ঢাবির ভাই বোনদের বা এই মাটির একটা চাহিদা যে লেজুর ভিত্তি বন্ধ করতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে। জি, মানে পজিটিভ দিক কোনটা দেখছেন? এইটাই যে সবাই লেজুর ভিত্তির বিরুদ্ধে, আর আমি অ্যাজ এ এজিএস আমি কিন্তু এটার বিরুদ্ধবাদী একজন মানুষ। তো সেই জায়গা থেকে আমি আমার যতজন ভাই বোনের কাছে পৌঁছাতে পেরেছি, সবাই আমাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, সাদরে গ্রহণ করছে। এবং বাংলাদেশে তো দীর্ঘদিন থেকে আসলে প্রকৃত নির্বাচন আমাদের চোখে পড়েনি নিশ্চয়ই। আপনি একটু বলবেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বাংলাদেশ অনেক দিন পরে আবার গণতন্ত্রের পথে হেঁটে যাবার একটা যে প্রক্রিয়া শুরু হলো, সেই প্রক্রিয়ায় আপনি এখন পর্যন্ত কি কি অনিয়ম আপনার চোখে পড়েছে এই মুহূর্তে, এই 9ম দিনে এসে, আর মাত্র 2 দিন বাকি আছে প্রচারণার, এবং ইতিবাচক দিক আপনি কোনটাকে বলবেন সবচেয়ে? ইতিবাচক দিক হলো আপনার এখানে সবার একটা সহাবস্থান আছে বিভিন্ন দল প্যানেলের মধ্যে। আপনার নেতাকর্মীদের মধ্যে যখন দেখা হচ্ছে, তারা কুশলাদি বিনিময় করছে এটা। এবং নেতিবাচক কথাটা আমি বলি, আপনি যেটা মেনশন করেননি, আসলে আমরা একটা বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠান, তো বাংলাদেশের জনগণ আমাদের থেকে একটা বুদ্ধির চর্চাটা দেখতে চায়, আমাদের সেই কাদা ছোড়াছুড়ি রাজনীতি তারা দেখতে চায় না। আমি নিজের ক্ষেত্রে অনেক প্রোপাগান্ডা আমি দেখছি। আমি শুনলাম, আমি দেখি আপনার ইসকনের সদস্য,
আমি কিন্তু হিন্দু না, আমি বুদ্ধিস্ট। তো এরকম টাইপের প্রোপাগান্ডা। আবার ওই দিন আমি দেখলাম সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের ওখানে একটা দলের কর্মী, সে আমাকে প্যানেলের ওখানে দাগাচ্ছে কে ছাত্রলীগ। আমি দেখলাম আমাকে দাগিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার কাছে নিশ্চয় প্রমাণ আছে যে আমি ছাত্রলীগ? আমি জানি আপনি মিথ্যা বলবেন না। উনি আমাকে দেখা সত্ত্বে তখন উনি বললেন, আসলে আমি দাগিয়েছি, তুমি ছাত্রলীগ না, তার কারণে। মানে অর্থাৎ এই যে আপনার ভিত্তিহীন যে প্রোপাগান্ডা, সেই জিনিসগুলো আমরা দেখছি, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। প্রোপাগান্ডার বাইরেও নিশ্চয়ই আপনি দুজনেই স্বীকার করবেন যে আমরা দেখছি যে অভিযোগ পাল্টা অভিযোগ এই নির্বাচনে নানাভাবে আমরা শুরু থেকে দেখছি। তবে সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এখন পর্যন্ত কোনো প্রকার সহিংসতা আমাদের চোখে পড়েনি, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ আছে। নিশ্চয়ই এটিও গণতন্ত্রের একটি সৌন্দর্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের আজকের ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবার জন্য। আজকে শেষ করছি, পরবর্তী দিন আবার দেখা হচ্ছে ক্যাম্পাসে ভোটে। সবাইকে অশেষ ধন্যবাদ।